পুলিশকে বলা হয় সাধারণ মানুষের রক্ষক, কিন্তু আজকে দেখতে চলেছেন পুলিশ কিভাবে একজন নির্দোষকে মিথ্যা মামলায় ফাঁসায় আর তার উপরে পাশবিক অত্যাচার করে। দৃশ্যগুলো দেখে হয়তো আপনার আত্মা কেঁপে উঠবে। বুঝতেই পারছেন আজকের গল্পটা কেমন হতে চলেছে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সিনেমার প্রথমেই আমাদেরকে ছোট্ট একটা মেসেজ দেওয়া হয়। আইনের নীতিতে আছে 100 জন অপরাধী বেঁচে গেলেও যেন একজন নির্দোষ সাজা না পায়। এখন আমরা এমন কিছু মিথ্যা মামলায় ফাঁসানো কয়েদির পরিবারকে দেখতে পাই, যাদের মধ্যে কেউ তার ছেলেকে হারিয়েছে, আবার কেউ হারিয়েছে বাবাকে। আসলে এসব কিছু রাজগোপাল নামের লয়ার একজন মিনিস্টারকে দেখাচ্ছিল। বিনা দোষে কয়েদিরা জেলে আটকা রয়েছে আর তাদের পরিবার বাইরে অনেক কঠিনভাবে জীবন কাটাচ্ছে। এই মানুষগুলোর সাথে ন্যায় বিচার করতে রাজগোপাল মিনিস্টারের সাহায্য চায় আর নির্দোষ লোকদের একটা ফাইল বানিয়ে মিনিস্টারকে দেয়। মিনিস্টার বলে, আমি এই ব্যাপারে অবশ্যই কাজ করব। এরপর আমরা পুলিশের গাড়িতে কিছু কয়েদিকে আসতে দেখি। এর মধ্যে সুরিয়া নামের একটা কয়েদিও ছিল। জেলে আসার পর ওখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখন আমরা জানতে পারি সুরিয়াকে 14 দিনের জন্য এখানে রিমান্ডে আনা হয়েছে। পেপারে সাইন করানোর পর একজন পুলিশ সুরিয়াকে এক কোণায় নিয়ে যায় আর তাকে গায়ের জামা কাপড় খুলে নিচে বসতে বলে। আমাদেরকে 5 বছর পর দেখানো হয় আবার একজন কয়েদিকে ধরে আনা হয়েছে, যার নাম রাধা। আসলে রাধা একজন ইউটিউবার যে উল্টাপাল্টা কাজ করে বারবার জেলে আসে। এবার রাধাকে সুরিয়ার লকআপে রাখা হয়। রাধা সুরিয়ার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সুরিয়া তাকে কোনো উত্তর দেয় না। রাতে সুরিয়া এক জায়গায় বসে খাবার খাচ্ছিল, তখন রাধা তার কাছে গিয়ে বসে আর খাওয়ার সময় তার প্লেট থেকে 2 ভাগ খাবার আলাদা করে রেখে দেয়। এটা দেখে সুরিয়া একটু অবাক হয়, কিন্তু সে রাধাকে কিছু জিজ্ঞেস করে না। তারপরও রাধা তাকে বলে, এই খাবারগুলো আমি আমার বাবা মায়ের জন্য আলাদা করে রেখেছি, যারা এখন আর এই পৃথিবীতে নেই। আমি খাওয়ার আগে তাদেরকে এভাবেই মনে করি। রাধার কথা শুনে সুরিয়া ওখান থেকে উঠে তার খাবারগুলো পাশে থাকা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সে লকআপে ফিরে আসে আর অতীতের কথা ভাবতে ভাবতে ওখানে বসেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ দুঃস্বপ্ন দেখে সে লাফ দিয়ে উঠে পড়ে, যা দেখে রাধা তার কাছে এসে বলে, আগুন লাগলে যেমন পানি দিয়ে নেভাতে হয়, তেমনি মনের আগুন আর ব্যথাগুলোকে কম করতে চোখের পানির প্রয়োজন হয়। ভাই, চোখের পানিকে আটকে না রেখে ঝরতে দাও আর আমাকে বলো তোমার সাথে কি হয়েছে, যার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ। রাধার কথা শুনে সুরিয়া নিজেকে আর ধরে রাখতে পারে না। রাধাকে জড়িয়ে ধরে খুব কান্না করে। এরপর ফ্ল্যাশব্যাকে সুরিয়ার জীবন কাহিনী দেখানো হয়। সুরিয়া একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর তার সন্তোষ নামের একজন বেস্ট ফ্রেন্ডও ছিল। সুরিয়া প্রথম স্যালারি পেয়ে তার বাবার জন্য এক বোতল ড্রিঙ্কস নিয়ে যায়। সে নিজে হাতে পেক বানিয়ে তার বাবাকে দেয়। তার বাবা বলে, আমি ড্রিঙ্কস করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আপনি তো আমার জন্য ড্রিঙ্কস করা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি চাই আপনি আজকের দিনটা আগের দিনগুলোর মতোই এনজয় করুন। তারপর সুরিয়া একটা পুরোনো গান প্লে করে। এসব কিছুর জন্যই তার বাবার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। একদিন সে স্ত্রী সন্তানের কথা চিন্তা করে কত কিছুই স্যাক্রিফাইস করেছে। আজ তার সন্তান বড় হয়ে সেগুলো আবার ফিরিয়ে দিচ্ছে। এরপর একদিন সুরিয়া তার ফ্যামিলির সাথে মন্দিরে যায়। সুরিয়া প্রথম দেখাতেই একটা মেয়ের প্রেমে পড়ে। লাট্টু হয়ে তার পিছু পিছু ঘুরতে থাকে, কিন্তু একসময় সে মেয়েটিকে হারিয়ে ফেলে। সে এদিক ওদিকে খোঁজে। এমন সময় সুরিয়ার পেছন থেকে মেয়েটি এসে ভাইয়া ভাইয়া করে ডাকে। এ কোনো কথা হলো? মেয়েটির ছায়া হতে গিয়ে ভাইয়াই হয়ে গেল। মেয়েটির মুখে ভাইয়া ডাক শুনে সুরিয়া হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সন্তোষ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে ও তো আমাকে ভাইয়া বলেছে, তোকে না। মেয়েটি একদিন তার ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যায়। সেখানে অনেক ভিড় ছিল, টিকিট পাওয়াই কঠিন। সে সুরিয়াকে সিনেমার টিকিট নিতে দেখে ডাক দেয়, ভাইয়া এইদিকে, আমাকে চিনতে পেরেছেন? প্লিজ ভাইয়া, আমাদের জন্য টিকিট এনে দিবেন। সুরিয়া উপায় না পেয়ে তাকে টিকিট এনে দেয়। মেয়েটি বলে, থ্যাংক ইউ ভাইয়া, ইন্টারভেলের সময় কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো। সুরিয়া তার বাবার কথায় সন্তোষকে সাথে নিয়ে মেয়ে দেখতে একটা ক্যাফেতে যায়। সেখানে ওই মেয়েটি বসেছিল। সে আবার সুরিয়াকে দেখে ডাক দেয়, ভাইয়া এখানে এসে বসেন। সুরিয়া সেখানে গিয়ে বসলে মেয়েটি বলে, আজকে আমাকে একটা ছেলে দেখতে আসবে। তখন সুরিয়া তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি মীনাক্ষী? মেয়েটি বলে, হ্যাঁ আমি মীনাক্ষী। সুরিয়া তখন বুঝতে পারে সে এই মেয়েকেই দেখতে এসেছে। সব কথা জেনেও মীনাক্ষী আবার সুরিয়াকে ভাইয়া ডাকে, যা শুনে সুরিয়া রেগে ওখান থেকে উঠে আসে। তখন মীনাক্ষী বলে, বাবা আগেই তোমার ছবি আমাকে দেখিয়েছে, এতদিন ভাইয়া ডেকে তোমাকে একটু চালিয়েছি, যেন ফিউচারে আমাদের বাচ্চাকে এই মজার স্টোরিগুলো শোনাতে পারি, আর কি তাদের বিয়ে হয়। তারপর তারা হাসি খুশি জীবন কাটাচ্ছিল। তখনই হঠাৎ একদিন খবর আসে, রাজগোপালকে কেউ মার্ডার করেছে, যাকে আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম। ক্রাইম স্পটে সিআই কিশোর আসে। সে রাজগোপাল মার্ডার কেসের ইনভেস্টিগেশন করবে। এত বড় লয়ারের মার্ডার হয়েছে, তাই খবরটি ব্রেকিং নিউজ হয়ে যায়। নিউজ পেপার আর নিউজ চ্যানেলগুলোতে একটাই খবর চলছে, হোম মিনিস্টার নাগেন্দ্র রাজগোপালকে দেখতে আসে, আর সে মিডিয়ার সামনে কিশোরকে উদ্দেশ্য করে বলে, 24 ঘন্টার মধ্যে যে করেই হোক খুনিকে ধরে এই কেস সলভ করো। এরপর কিশোর রাজগোপালের কেসের ইনভেস্টিগেশন শুরু করে।
এদিকে সুরিয়া সন্তোষ আর মীনাক্ষীকে সাথে নিয়ে প্রতিবেশীর কাছ থেকে 10 লাখ টাকা ধার করে। লোকটি শুধু সুরিয়ার উপর ভরসা করে কোনো চুক্তিপত্র ছাড়াই তাকে টাকা দেয়। সুরিয়া আর মীনাক্ষী ফ্ল্যাট কেনার জন্য এতগুলো টাকা নিয়েছে। ফ্ল্যাট কিনে সুরিয়া তার বাবা মাকে সারপ্রাইজ দেবে। 3 দিন পার হয়ে যাওয়ার পরও খুনির কোনো খোঁজ পাওয়া যায়নি। এজন্য মিডিয়ায় এসে অপোজিশন পার্টি সরকারকে দোষারোপ করে। তাড়াতাড়ি কেস সলভ করার জন্য সরকার কিশোরের উপরে প্রেশার দেয়। আর তখনই সে ছোট একটা ক্লু খুঁজে পায়। এরপর সে সুরিয়াকে গ্রেপ্তার করে। সেখানে মীনাক্ষী খুব কান্নাকাটি করলেও কিছুই করতে পারে না। থানায় আসার পর কিশোর সুরিয়াকে জিজ্ঞেস করে, তুমি কেন রাজগোপালকে ফলো করছিলে আর কেনই বা তাকে হত্যা করেছো? সুরিয়া বলে, আমি রাজগোপালকে চিনি না আর তার সাথে আমার কখনো দেখা হয়নি। কিশোর সুরিয়াকে কিছু সিসিটিভি ফুটেজ দেখায়। এই দেখো, প্রথমবার তুমি রাজগোপালকে ডায়াগনস্টিক সেন্টারে ফলো করেছো, তারপর একটা সিগনালে, আর রাতে হসপিটালের বাইরে। সুরিয়া বলে, আমি কেন তাকে ফলো করতে যাব? সকালে ডায়াগনস্টিক সেন্টারে আমার মায়ের রিপোর্ট নিতে গিয়েছিলাম। সেই রিপোর্ট রাতে হসপিটালের ডাক্তারকে দেখাতে যাই। আমি কি করে জানবো সেখানে রাজগোপালও ছিল? আর সিগন্যালের ব্যাপারটা কোইন্সিডেন্স ছিল, আমি হত্যা করিনি। কিন্তু কিশোর তার কোনো কথা শোনে না। কনস্টেবলকে বলে, সুরিয়াকে ভেতরে নিয়ে গিয়ে তার মুখ থেকে সত্যি কথা বের করো। এরপর কিশোর সুরিয়ার ব্যাগে ফ্ল্যাট কেনার 10 লক্ষ টাকার রিসিট দেখতে পায়। এদিকে সুরিয়ার অ্যারেস্ট হওয়ার কথা শুনে তার পরিবার থানায় আসে। কনস্টেবল এসে বলে, সবাই বাড়িতে চলে যাও, কেস ফাইল হয়ে গিয়েছে। এখন আপনার ছেলের সাথে কোর্টে গিয়েই দেখা করতে পারবেন। পরদিন সুরিয়াকে কোর্টে পেশ করা হয়। যেহেতু রাজগোপাল নিজেই বড় উকিল ছিল, তাই সুরিয়ার পক্ষে কোনো উকিল পাওয়া যায় না। বিপক্ষের উকিল আদালতে 10 লক্ষ টাকার চেক দেখিয়ে বলে, সুরিয়া হত্যা করার জন্য এই 10 লক্ষ টাকার সুপারি নিয়েছে। আর জজকে সেই সিসিটিভির ফুটেজ দেখানো হয়। সবকিছু শুনে জজ সুরিয়ার পক্ষে একজন উকিল অ্যাপয়েন্ট করতে বলে। সুরিয়াকে আবার 3 দিনের রিমান্ডে দেয়। সুরিয়া জেলের টর্চারের কথা চিন্তা করে অনেক ভয় পেয়ে যায় আর জজকে রিকোয়েস্ট করে তাকে যেন আবার জেলে পাঠানো না হয়। সে খুন করেনি, কিন্তু জজ কোনো কথাই শোনে না। বাইরে সুরিয়ার বাবা মিডিয়ার সামনে হাত জোড় করে বলে, আমার ছেলেকে বাঁচিয়ে নিন, সে নির্দোষ। এদিকে কিশোর সুরিয়াকে থানায় এনে আরো খারাপ ভাবে মারতে থাকে। তাকে মেরে একের পর এক লাঠি ভেঙে ফেলে। তারপরও থামে না, মারতে মারতে তাকে বেহুশ করে ফেলে। অন্যদিকে সুরিয়ার বাবা মা বাড়ির দরজা জানালা লক করে নিজেদের গায়ে কেরোসিন ঢেলে নেয় আর সবাইকে বলে, যতক্ষণ আমার ছেলে ফিরে না আসবে আমরা বাইরে আসবো না। আর কেউ যদি ভেতরে আসার চেষ্টা করে আমরা গায়ে আগুন ধরিয়ে দেব। বাইরে থেকে সন্তোষ আর প্রতিবেশীরা বাধা দেওয়ার চেষ্টা করে। এদিকে কিশোর সুরিয়াকে উঠিয়ে জবানবন্দির পেপারে সাইন নিতে যায়, কিন্তু সুরিয়া সেই পেপারকে ছিঁড়ে ফেলে আর কিশোরকে বলে, সাহস থাকলে আসল খুনিকে ধরে তার সাইন নিয়ে দেখা। একথা শুনে কিশোর প্রচন্ড রেগে কনস্টেবলকে বলে আবার সুরিয়াকে মারতে। কনস্টেবল সুরিয়াকে ভেতরে নিয়ে উল্টো করে মারে আর খুনের কথা স্বীকার করতে বলে। পরদিন সুরিয়ার বাড়িতে মিডিয়া চলে আসে। সুরিয়ার প্রতিবেশীরাও এখন প্রতিবাদ করে, সুরিয়া কখনোই খুন করতে পারে না, সে খুবই ভালো ছেলে। এই নিউজ শুনে কিশোর রাগে ফেটে পড়ে আর একটা প্ল্যান বানায়। এরপর সেই মাফিক কিশোরকে জঙ্গলে নিয়ে যায়। সুরিয়ার সামনেই কিশোর একটা রক্তমাখা ছুরি আর জামা উদ্ধার করে আর 2 জন মিথ্যা সাক্ষীও রেডি করে। সুরিয়াকে আবার কোর্টে পেশ করা হয়। কিশোর জজকে বলে, সুরিয়া এই ছুরি দিয়ে খুন করেছে আর খুন করার সময় এই শার্টটি পরেছিল। সব কথা শুনে জজ সুরিয়ার পক্ষের লয়ারকে তার ডিফেন্সে কিছু বলতে বলে, কিন্তু লয়ার কেস নিয়ে স্টাডি করতে আরো সময় চাই। জজ তাকে 14 দিনের সময় দেয়। সুরিয়া তখন জজকে বলে, ম্যাডাম, পুলিশ আমাকে জেলখানায় নিয়ে গিয়ে অনেক টর্চার করে। এই শার্ট আমার না, এই মিথ্যা প্রমাণগুলো কিশোর তৈরি করেছে। কিন্তু জজ তার কোনো কথাই শোনে না। পরদিন পুলিশ সুরিয়াকে একটা জায়গায় আনে আর এখানে সে সুরিয়া তার বাবা মায়ের লাশ দেখতে পায়। সুরিয়া জেল থেকে বের হতে পারেনি, এই জন্য তার বাবা মা গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে। তাকে এখানে বাবা মায়ের চিতায় আগুন দেওয়ার জন্য আনা হয়েছে। সুরিয়া তার বাবা মায়ের লাশ থেকে একেবারেই ভেঙে পড়ে। চিতায় আগুন দেওয়ার পর কিশোর সুরিয়ার কাছে এসে বলে, তোমার কেসে তোমার বাবা মা অনেক সমস্যা তৈরি করছিল, এই জন্য আমি একদিন চুরি করে তাদের গায়ে আমার সিগারেট ফেলে দিই আর তারা সেখানেই জ্বলে পুড়ে মরে যায়। যদি তুমি স্বীকার করতে তুমি খুন করেছো, তাহলে আর এমনটা হতো না। এসব কথা শুনে সুরিয়া প্রচন্ড রেগে কিশোরের গায়ে হাত তোলে। তখন একটা কনস্টেবল এসে সুরিয়ার মাথায় আঘাত করে। এরপর সুরিয়াকে জেলে বন্দি করে রাখা হয়। সে জেল থেকে 2 বার পালানোর চেষ্টা করে। বের হয়ে সে কিশোরকে মেরে ফেলবে, কিন্তু পালানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে। তার উপরে জেল থেকে পালানোর জন্য আরো একটি কেস হয়। এখন সুরিয়ার প্রতিবেশী এসে সাক্ষী দেয়, না, আমি সুরিয়াকে কোনো টাকা ধার দিইনি। এরপর চান্দ্র নামের একটা লোক সাক্ষী দিতে আসে। সে বলে, সুরিয়াকে আমি ওই দিন রাতে রাজগোপালকে মারতে দেখেছি। এভাবেই 1 বছর কেটে যায়। সুরিয়াকে দেখতে সন্তোষ, মীনাক্ষী আর মীনাক্ষীর বাবা এসেছে। মীনাক্ষীর বাবা সুরিয়াকে বলে, দেখো সুরিয়া, তুমি কবে জেল থেকে বের হবে জানি না, আদৌ বের হতে পারবে কিনা সন্দেহ। আমার মেয়ের জন্য খুব ভালো সম্বন্ধ আসছে। তোমার কথা জেনে শুনেও একটা ছেলে মীনাক্ষীকে বিয়ে করতে চাই। সব কথা শুনে সুরিয়া মীনাক্ষীকে বলে,
তোমার বাবা যা বলছে ঠিক বলছে, তুমি তোমার বাবার কথা মতো বিয়ে করে নাও। তারপর সুরিয়া সন্তোষকে বলে, আজকের পর থেকে তুই আমার সাথে দেখা করতে আর কখনোই এখানে আসবি না। কিশোর তোকে দেখলে ক্ষতি করতে পারে। আমি জেল থেকে ছাড়া পেলে তুই আমাকে নিতে আসিস, নইলে আমার লাশ নিয়ে যাস। সুরিয়া এসব কথা বলে কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। এখন থেকে তার জীবনে আর কোনো প্রিয়জন রইল না। সুরিয়ার জেলখানাতেই 5 বছর কেটে যায়। এতক্ষণ সুরিয়া তার জীবনের গল্প রাধাকে বলছিল। কিছুদিন পর একজন কনস্টেবল সুরিয়ার কাছে এসে বলে, তোমার সাথে দেখা করতে একজন এসেছে। সুরিয়া ভাবে তার সাথে দেখা করতে কে আসতে পারে। সুরিয়া সেখানে গিয়ে দেখে আতিয়া নামের একজন লয়ার তার সাথে দেখা করতে এসেছে। আতিয়া সুরিয়াকে বলে, গত 6 মাস থেকে আমি তোমার কেস নিয়ে স্টাডি করছি, আমি তোমার জামিন করাতে এসেছি। আতিয়ার কথা শুনে সুরিয়া রেগে যায় আর বলে, আমার জামিনের দরকার নেই, যেদিনই আমি এখান থেকে ছাড়া পাবো আমি কিশোরকে মেরে ফেলবো। আতিয়া তাকে বোঝায়, এভাবে রেগে কোনো সিদ্ধান্ত নিলে উল্টো তারই ক্ষতি হবে। যদি বদলা নিতে চাও তাহলে লিগালি নাও। তোমাদের মতো কয়েদির জন্য আইনে একটা সেকশন আছে, সেকশন 211। এই সেকশন অনুসারে যদি কেউ কাউকে মিথ্যা মামলা দেয়, এরপর সে যখন জেল থেকে বের হবে তখন সে ওই ব্যক্তির উপর কেস করতে পারবে। তার মানে তুমি যতটুকু সাজা ভোগ করছো ততটুকু সাজা তাকেও ভোগ করতে হবে। এটাই সেকশন 211 এর পাওয়ার। সবকিছু বুঝতে পেরে সুরিয়া জামিনের পেপারে সিগনেচার করে। এরপর দিন আতিয়া কোর্ট থেকে সুরিয়ার জামিনের পারমিশন নিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় সুরিয়া কিছু কয়েদির সাথে মারপিট করছে। রাধা সুরিয়াকে থামানোর চেষ্টা করছে। সে বলে, ভাই তুমি ওদেরকে মেরো না, তা না হলে তোমার জামিন হবে না। এত বছর পর তুমি বাইরে বের হতে পারছো। এরপরও সুরিয়া মারামারি থামায় না। তখন ওখানে দাঁড়ানো কনস্টেবল আতিয়াকে বলে, বেচারা 5 বছর পর আজকে বের হচ্ছিল, মনে হচ্ছে ওর পুরো জীবন জেলখানাতেই কাটবে। আতিয়া তার কথা শুনে বলে, আমিও এটাই চাচ্ছিলাম। এরপর সে মুচকি হেসে জেলখানা থেকে বের হয়। এটা দেখতে পেয়ে সুরিয়া অনেক কষ্ট পায়। পরের সিনে দেখা যায় রাধা জেলখানা থেকে বের হচ্ছে। আতিয়া তাকে রিসিভ করতে এসেছে। তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল তারা আগে থেকেই একে অপরকে চিনত। আতিয়া রাধাকে জেলে পাঠিয়েছিল যেন সে সুরিয়ার সম্পর্কে আরো বেশি জানতে পারে। গাড়িতে বসেই রাধা আদিয়াকে জিজ্ঞেস করে, সবকিছু জেনেও আপনি সুরিয়াকে কিভাবে চিট করতে পারলেন? আমি তো আপনার কথা মতো সবকিছু রেকর্ড করেছি। তখন আদিয়া বলে, তুমি একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দাও। আসলে এই ভিডিওতে দেখা যাচ্ছে সুরিয়া খুব খুশি, আজকে তার জামিন হবে। রাধা তাকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু তখনই 2-3 জন কয়েদি এসে নিজেই নিজেদেরকে আঘাত করে আর সুরিয়ার উপর দোষ চাপায়। এরপর তারা সুরিয়াকে খুব খারাপভাবে মারে। অনেকক্ষণ সহ্য করার পর সুরিয়া নিজেকে বাঁচাতে তাদেরকে মারে। এই ভিডিওটি নিউজ চ্যানেলগুলো পেলে তারা জেলের ভেতরে সুরিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন করে। জেলের জেলারই এই কাজ করিয়েছিল যেন সুরিয়া জেল থেকে বের হতে না পারে, কারণ সেই কিশোরের হয়ে কাজ করছিল। সবকিছু পর জেলের কমিটি মেম্বার এসে সুরিয়ার কাছে ক্ষমা চায়। সুরিয়া বলে, আমার ন্যায় বিচার লাগবে। এভাবেই সুরিয়ার কাজ ফাস্ট ট্র্যাক কোর্টে চলে যায়, যেখানে তাড়াতাড়ি বিচার কাজ শেষ হবে। বিপক্ষের উকিল বলে, জজ সাহেব 5 বছর হয়ে গিয়েছে আর সুরিয়ার বিরুদ্ধে সকল এভিডেন্স আমরা অনেক আগেই কোর্টে পেশ করেছি, এখন তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আদিয়া বলে, তাদের কথা মতো আমার ক্লায়েন্ট সুরিয়া মার্ডার করার জন্য 10 লক্ষ টাকা নিয়েছিল, কিন্তু কে তাকে 10 লক্ষ টাকা দিয়েছিল আর রাজগোপালের মার্ডারের পেছনে কার হাত ছিল? পুলিশ কিন্তু আজও তাকে ধরতে পারেনি। জজ কিশোরকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতে চাও? কিশোর বলে, ইনভেস্টিগেশন এখনো চলছে। জজ বলে, 5 বছর পার হয়ে গেছে, এখনো আর কত সময় লাগবে? কিশোর উত্তর দিতে না পারলে আদিয়া বলে, এ থেকে বোঝা যায় আমার ক্লায়েন্টকে মার্ডার করার জন্য কোনো সুপারি দেওয়া হয়নি, সুরিয়াকে মিথ্যা কেচে ফাঁসানো হয়েছে। আদিয়া আরো বলে, প্রমাণস্বরূপ কিশোর যে শার্ট কোর্টে পেশ করেছিল তার সাইজ XXL, কিন্তু সুরিয়া L সাইজের শার্ট পরে। আর এই ভিডিওটি দেখুন যেখানে সুরিয়া অন্য একটা শার্ট পরেছিল, তো সে কি খুন করার জন্য শার্ট চেঞ্জ করেছে? এসব কথা শুনে কিশোর আর তার উকিলের ঘাম ছুটে যায়। এরপর আদিয়া ফরেন্সিক ডক্টরকে ডাকে, যে রাজগোপালের পোস্টমর্টম করেছিল। আদিয়া ডক্টরকে প্রশ্ন করে, ভিকটিমের পিঠে যে 3টি ছুরির আঘাত ছিল তার মধ্যে একটি 9 ইঞ্চি গভীর আর 2টি 8 ইঞ্চি, তাই না? ডক্টর বলে, হ্যাঁ। আদিয়া আবার জিজ্ঞেস করে, সুরিয়া ডান হাতি না বাম হাতি? ডক্টর বলে, ডান হাতি। আদিয়া জজকে বলে, 12 বছর আগে আমার ক্লায়েন্টের ক্রিকেট খেলার সময় ডান হাতের একটা আঙুল ভেঙে যায়, তারপর থেকে সেই হাত দিয়ে ভারী কাজ করতে পারে না। আদিয়া জজকে এক্স-রে রিপোর্ট দেখতে দেয়। আদিয়া বলে, আমার ক্লায়েন্ট ডান হাতে কলম ধরার শক্তি পায় না, তাহলে সে কিভাবে 9 ইঞ্চি গভীরে ছুরি ঢুকিয়ে খুন করবে? এরপর চান্ডুকে ডাকা হয়, সে সুরিয়াকে মার্ডার করতে দেখেছিল। আদিয়া তাকে জিজ্ঞেস করে, আপনি কি সবসময় চশমা পরেন? সে বলে, আমি চশমা ছাড়া কোনো কিছু দেখতে পারি না। এরপর আদিয়া জজকে বলে, খুন হওয়ার দিন এই চান্ডুর চশমা ধর্মঘটের হট্টগোলে ভেঙে যায়। এরপর সে নতুন চশমা বানাতে দেয়, কিন্তু 3 দিন পর সেই চশমাটি পায়। তো আপনিই বলুন, চশমা ছাড়া সে সুরিয়াকে কিভাবে দেখতে পেয়েছে?
সবকিছু শুনে জজ সাহেব বলে 4 তারিখে এই কেসের রায় ঘোষণা করা হবে। রায়ের দিন চলে আসে। বাইরে সন্তোষ অপেক্ষা করছিল। ভেতরে সবাই চিন্তা করছে কেসের রায় কি হবে। জজ সাহেব ঘোষণা দেয় সুরিয়া নির্দোষ। বিনা দোষে সুরিয়া 5 বছর জেল খেটেছে, এই জন্য কোর্ট তার কাছে ক্ষমা প্রার্থী। এরপর সুরিয়া কেস থেকে মুক্তি পায় আর বাইরে এসেই তার বন্ধুর সাথে দেখা হয়। সন্তোষ তাকে জড়িয়ে ধরে খুব কান্না করে। কোর্ট থেকে বেরিয়ে সুরিয়া কিশোরের কাছে যায়। সে তাকে মারতেই যাবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে ফিরে আসে। এরপর সুরিয়া তার বাড়িতে আসে। তার বাবা মায়ের কথা মনে পড়ে যায়। এই বাড়িতেই তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। এরপর সুরিয়া মীনাক্ষীর কাছে গিয়ে দেখতে পায় তার একটা ছোট্ট মেয়ে হয়েছে। এখন সে সুখী জীবন কাটাচ্ছে। সুরিয়া মৃদু চাপা কষ্ট বুকে নিয়ে ওখান থেকে চলে আসে। সে রাজগোপালের বাড়িতে এসে জানতে পারে আদ্যা আর কেউ না, রাজগোপালের মেয়ে। আদ্যা আগে থেকেই সন্দেহ করেছিল সুরিয়া তার বাবার খুন করেনি, তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আদ্যা সুরিয়াকে বলে সে 211 সেকশনে কিশোরের উপরে কেস করার জন্য সবকিছু রেডি করেছে, কিন্তু সুরিয়া বলে আগে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। এজন্য এই কেসের সবচেয়ে বড় সাক্ষী চান্ডুকে তারা উঠিয়ে আনে আর তাকে খুব করে মদ খাওয়ায় যেন সে গোপন তথ্য ফাঁস করে। আসলে চান্ডু কিশোরের হয়ে 10 বছর থেকে কাজ করছে। একদিন কিশোর তাকে ডাকে আর তার সামনে দুজনকে রাজগোপালকে মারার সুপারি দেয় আর বলে কাজ করার পরপরই তোমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। পরদিন শিবরাম নামের পলিটিশিয়ানের ধর্মঘট ছিল, তো কিশোর চান্ডুকে বলে তুমি সেখানে গিয়ে হট্টগোল তৈরি করো। আর চান্ডু তার কথা মতো এমনটাই করে। ধর্মঘটের সময় সে পুলিশের গায়ে পাথর মারে আর তখনই পুলিশ লাঠিচার্জ করে। এসব কিছুর মধ্যেই চান্ডুর চশমা ভেঙে যায়, যেটা মিডিয়ার ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল। 2 দিন পর চান্ডু তাদের সাথে দেখা করে। মদের নেশায় সে তাদেরকে বলে দেয় যে তোমরা যাকে মেরেছো সে অনেক বড় পর্যায়ের মানুষ, এর জন্য কিছুদিন পর কিশোর তোমাদেরকে মেরে ফেলবে যেন কোনো প্রমাণ না থাকে। কথা শুনে তারা ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু কিশোর তাদেরকে খুঁজে মেরে ফেলে। সব কথা শুনে সুরিয়া চান্ডুকে বলে একদিন কিশোর তোমাকেও এভাবেই মেরে ফেলবে। না জানি কত নির্দোষ কিশোরের মতো পুলিশ অফিসারের জন্য জেল খাটছে। একবার সত্যি কথা বলে দেখো, তুমি চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। সুরিয়ার কথা শুনে চান্ডু কোর্টে সাক্ষী দিতে রাজি হয়। কিশোরও তার জন্য বড় লয়ার হায়ার করে, যে তাকে বলে আমাদের সবচেয়ে বড় প্রমাণ চান্ডুকে হ্যান্ডেল করতে হবে। পরদিন মামলা শুরু হলে আত্মীয়া চান্ডুকে কোর্টে পেশ করার পারমিশন চায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরও চান্ডু সেখানে আসে না, তো জজ আত্মীয়াকে 4 দিনের সময় দেয়। সুরিয়ার সাথে কিশোরের সামনাসামনি দেখা হয়। কিশোর বলে আমি চান্ডুকে কিডন্যাপ করেছি, তুই যা করতে পারিস কর। এটা বলে কিশোর সেখান থেকে চলে যায়। তার কাছে একটা মেসেজ আসে। আমরা দেখতে পাই সবকিছুর পেছনে আর কেউ না, মিনিস্টার নাগেন্দ্রর হাত রয়েছে, যে 5 বছর আগে হোম মিনিস্টার ছিল। সেই রাজগোপালকে হত্যা করে সুরিয়াকে ফাঁসিয়েছে। এদিকে রাতে চান্ডুর হত্যার খবর আসে। সুরিয়া বলে কিশোর কি কারণে তোমার বাবাকে হত্যা করেছিল, এর কারণ খুঁজে বের করতে হবে। তারা 5 বছরের পুরনো ডেটা খুঁজতে থাকে। এখানেই আমরা সমস্ত কাহিনী জানতে পারি। আসলে 5 বছর আগে নাগেন্দ্র হোম মিনিস্টার ছিল। তখন সে গরিবদের জন্য সরকারের দেওয়া 100 বিঘা জমি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন অপোজিশন পার্টি শিবরাম মিডিয়ায় গিয়ে নাগেন্দ্রর বিরুদ্ধে কথা বলে আর এই নিউজ দিনের পর দিন বেড়েই যাচ্ছিল। তখন নাগেন্দ্র টেনশনে পড়ে যায়। এই নিউজকে ধামাচাপা দিতে এর চেয়ে বড় নিউজের দরকার পড়ে, আর সেটা হলো একজন প্রভাবশালী ব্যক্তির মৃত্যু। এই জন্য তারা রাজগোপালকে মারার প্ল্যান করে। নাগেন্দ্র কিশোরের সাহায্যে রাজগোপালকে মেরে ফেলে যেন তার নিউজ চাপা পড়ে যায়। আর এমনটাই হয়। কোর্টের কাজ শুরু হলে আদ্যা এসব তথ্য জজ সাহেবের সামনে পেশ করে। আদ্যা কিশোরকে প্রশ্ন করে আপনি জন্মগতভাবে ধনী না গরিব ছিলেন? কিশোর উত্তরে জানায় আমার জন্ম ধনী পরিবারেই। তাহলে ধনী হয়েও আপনার পরিবারের লোকজন কিভাবে গরিবদের জন্য বরাদ্দ করা সরকারি জমি পেল? আপনারা কি তাহলে গরিব? আদ্যা জজকে জমির দলিল দেখায়। এক্স মিনিস্টার নাগেন্দ্র আপনার স্ত্রীর অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা কেন পাঠায়? জজকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেখায় আর কিশোরকে বলে আপনাকে কি তাহলে মিনিস্টার ঘুষ পাঠায়? কিশোর কোনো উত্তর দিতে পারে না। আদ্যা জজকে আরেকটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে 4 দিন আগে চান্ডুর কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অফিসার কিশোর কাউকে SMS করছিল আর হাসছিল। এরপরে চান্ডু নিখোঁজ হয়। পরে শুধু তার ডেড বডি পাওয়া যায়। কিশোরকে এক্স মিনিস্টার নাগেন্দ্র SMS করেছিল। শুধু তাই নয়, একে অপরের সাথে দিনে 4 থেকে 5 বার ফোনে কথা বলে। এই হচ্ছে কল ডিটেলস। জজ এসব দেখে কিশোরকে প্রশ্ন করলে কিশোর কোনো উত্তর দিতে পারে না। আদ্যা তাদের কল রেকর্ড বের করার জন্য পারমিশন চায়। জজ তাকে অনুমতি দেয় আর বলে আগামীকাল এই মামলার রায় ঘোষণা করা হবে। কোর্ট থেকে বেরিয়ে কিশোর আর নাগেন্দ্র আদ্যাকে উঠিয়ে আনার প্ল্যান করে। তাকে মিনিস্টারের লোকজন উঠিয়ে আনে। মিনিস্টার আদ্যাকে কেস উঠিয়ে নিতে বলে, কিন্তু সে রাজি হয় না। মিনিস্টার বলে আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও। আদ্যা সেখান থেকে চলে আসছিল। হঠাৎই তার সামনে সুরিয়া উল্টো হয়ে ঝুলে পড়ে। সুরিয়াকে তারা আগেই উঠিয়ে এনেছিল, তাকে মেরে এভাবেই ঝুলিয়ে রেখেছে। মিনিস্টার আদ্যাকে কেস উঠিয়ে নিতে বলে।
এরপরে সে সুরিয়াকে এখান থেকে নিয়ে যেতে পারবে। আদিয়া এখন কি করবে বুঝতে পারে না। সে সেখান থেকে চলে আসে। সকালে সবার আগে কোর্টে এসে বাইরে মন খারাপ করে বসেছিল। সন্তোষ এবং রাধা এসে আদিয়ার কাছে সুরিয়ার কথা জানতে চায়। আদিয়া তাদেরকে সবকিছু খুলে বলে। সন্তোষ কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়ে। রাধা রেগে আদিয়াকে বলে, আপনি তাকে বিপদের মুখে একা ছেড়ে চলে এসেছেন, এখন সুরিয়ার কিছু হলে দায়ভার আপনার। সন্তোষ কেস উঠিয়ে নিতে বলে। আদিয়া বলে, সুরিয়া শুধু তার জীবন নয়, তার মতো সকল কয়েদির জীবন বাঁচানোর চেষ্টা করছে। সুরিয়া বলেছে, আমার যাই হয়ে যাক না কেন, আপনি শেষ পর্যন্ত লড়ে যাবেন। তখন একজন লোক এসে কোর্টের দরজা খুলে চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে সবাই ভিতরে এসে দেখে সুরিয়া রক্তাক্ত হয়ে পড়ে আছে। তারা সুরিয়াকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখানে জজ সুরিয়াকে এই অবস্থায় দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। 15 দিন পর সুরিয়াকে কোর্টে আনা হয়। সে এখন কিছুটা সুস্থ। এরপর হোম মিনিস্টার এবং কিশোরকে কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের কল রেকর্ড শোনানো হয়। তাদের কথাবার্তা শোনার পর প্রমাণ হয়ে যায় তারাই রাজগোপালকে হত্যা করেছিল। এবার জজ রায় ঘোষণা করে, পুলিশ অফিসার কিশোর আর মিনিস্টার নাগেন্দ্র মিলে রাজগোপাল রায়কে হত্যা করেছে। এই অপরাধে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো।